কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের রক্তে লাল হয়েছে সারা বাংলাদেশ। কিন্তু কেন এমন অমানবিক ঘটনা ঘটল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার পূর্বে কি বলেছিলেন? যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম কি বলছেন? আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করতে হয়। আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবে, পানি দেওয়া বন্ধ করে দিই, বন্ধ করে দিই। কোটা সংস্কার আন্দোলন জানার আগে দেখে নিন বর্তমান বাংলাদেশের বিশেষ কিছু আলোকচিত্র। সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আপনার সকলের জানমাল নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি। অতএব জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের দেখা মাত্র গুলি করা হবে। আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই, আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটারে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের রক্তে লাল হয়েছে সারা বাংলাদেশ। কিন্তু কেন এমন অমানবিক ঘটনা ঘটল? চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। আসলে দেশের কোটা সংস্কার আন্দোলন নিয়েই ঘটেছে এই অমানবীয় ঘটনা। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, যশোর ও বরিশাল সহ দেশের প্রায় সব জায়গায় ছাত্রছাত্রী ও পুলিশের কণ্ঠযুদ্ধ হয়। সরাসরি নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর গুলি চালায় বাংলাদেশ পুলিশ। পুলিশের এই গুলি চালনায় অনেক ছাত্রছাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন, আবার অনেকেই জীবনের জন্য পঙ্গু হয়ে যান। সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় মৃতের সংখ্যা প্রায় 150 ছড়িয়েছে। তবে সংখ্যাটা আরও বেশি হবে বলে অনেকের ধারণা। সামাজিক মাধ্যম খুললেই দেখা যায় নিরীহ নিষ্পাপ মুখের ছবি। এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক নিরীহ মানুষও নিহত হয়েছে। নবম শ্রেণীর এক ছাত্র চিৎকার করে বলছিল যে আমি ক্লাস 9-এ পড়ি, আমি আন্দোলনে আসি নাই, আমি শুধু দেখার জন্য এসেছি। এরপরেও তার কে কার কথা শুনে ছাত্রটি পুলিশের গুলিতে নিহত হয়। এমন অমানবীয় ঘটনা বিশ্বের আর কোনো দেশে হয়েছে বলে জানা নেই। এই কোটা সংস্কার আন্দোলন কি বাকি? মূলত সরকারি চাকরিতে নির্দিষ্ট কিছু সংরক্ষিত আসনকেই বোঝায়। বাংলাদেশের সরকারি চাকরিতে একাধিক কোটা রয়েছে, যার ভিত্তিতে এক নির্দিষ্ট পরিমাণ আসন সংরক্ষিত থাকে। ভারতে যেভাবে সর্বভারতীয় ও রাজ্যে সিভিল সার্ভিস রয়েছে, সেরকম বাংলাদেশেও রয়েছে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস। এই চাকরিতে রয়েছে 26টি আলাদা ক্যাডার, যার অধীনস্থ আধিকারিকরা দেশের প্রশাসনের শীর্ষ দায়িত্ব সামলান। ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতোই বাংলাদেশে এই পরীক্ষা নেয় বাংলাদেশ সার্ভিস কমিশন। চূড়ান্ত কঠিন এই পরীক্ষায় নিচের ধাপে রয়েছে একাধিক গ্রেড 2 চাকরির পরীক্ষা। সেসব সময় দেশের প্রায় সব পরীক্ষাতেই একাধিক কোটার সংরক্ষণের বন্দোবস্ত রয়েছে, যার মধ্যে রয়েছে 10% নারী কোটা, 10% জেলা কোটা, 5% উপজাতি কোটা ও 1% প্রতিবন্ধী কোটা এবং 30% মুক্তিযোদ্ধা কোটা। সব মিলিয়ে মোট কোটার অনুপাত হচ্ছে 56%। এরকম কিছু সংরক্ষণ সারা পৃথিবীতে থাকে, কিন্তু এই 30% মুক্তিযোদ্ধা কোটা ঘিরেই কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই মুক্তিযোদ্ধা কোটা আসলে কি? এই মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারে জানতে হলে আমাদের কিঞ্চিত ইতিহাস চর্চা করতে হবে। বস্তুত এই ইতিহাস না জেনেই পক্ষে বিপক্ষে অজস্র মতামত ঘুরপাক খাচ্ছে। তখন 1971 সাল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। সামরিক শাসক ইয়াহিয়া খানের পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে হাড় হিম করা সন্ত্রাস নেমে এসেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে। প্রায় 3 লক্ষ বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছিল পাক বাহিনী। ধর্ষিতা হয়েছিলেন অগণিত বাঙালি মহিলা। পাল্টা গর্জে উঠেছিল পূর্ববঙ্গের বাঙালি। পাকিস্তান নয়, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের দাবিতে শুরু হয় সশস্ত্র যুদ্ধ। পূর্ববঙ্গের গ্রামেগঞ্জের নিরীহ সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষ অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে। শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে শুরু হয়েছিল গেরিলা যুদ্ধ। প্রায় 30 লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছিলেন এই যুদ্ধে। এই যুদ্ধে অনেকে আহত হয়ে আজীবনের জন্য পঙ্গু হয়ে পড়েছিলেন, অনেকে আবার সর্বশান্ত হয়েছিলেন। পরিবার পরিজন সবাইকে হারিয়ে ফেলেছিলেন। স্বাধীনতার যুদ্ধে বীরের মতো লড়াই করে নিজেদের ভবিষ্যৎ কি হবে কিছুই জানা ছিল না তাদের।
1972 সালে তাদের পুনর্বাসনের কথা ভেবে নবপ্রতিষ্ঠিত স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 30% মুক্তিযোদ্ধা কোটার কথা ঘোষণা করেন। কিন্তু একাংশ মুক্তিযোদ্ধার মনে এ নিয়ে অনেক ক্ষোভ ছিল। তারা বলেন যে তারা দেশের জন্য যুদ্ধ করে এমন কিছুই পাননি। ফলস্বরূপ 1997 সালে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এই সংরক্ষণের দরজা খুলে দেওয়া হয়। 2011 সালে একে আরো বাড়িয়ে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও এই কোটার অন্তর্ভুক্ত করা হয়। আর এখান থেকে ধীরে ধীরে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এই ভয়াবহ আন্দোলন যদিও প্রথম অবস্থায় অনেক শান্তিপূর্ণ ছিল, পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে। বিরোধীদের অভিযোগ, মুক্তিযোদ্ধাদের নাম করে এইভাবে কোটাকে ছেলে মেয়ে নাতি নাতনি অবধি বাড়ানোর পিছনে আসলে অন্য এক রাজনৈতিক হিসাব রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল লড়াইটা চালিয়েছিল মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ। বস্তুত 71-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের মূল কারণ এই 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল জয় হয়। 166 আসন পেয়ে আওয়ামী লীগ ন্যায্যভাবে পাকিস্তান সরকার করতে চেয়েছিল, কিন্তু বাঙালিদের হাতে কিভাবে পাকিস্তানের উর্দুভাষীরা থাকবেন ভেবে পাননি রাওয়ালপিন্ডির কর্মকর্তারা। মুক্তিযোদ্ধাদের সিংহভাগই ছিলেন আওয়ামী লীগের সদস্য ও সমর্থক, যার ফলে আজও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা বেশিরভাগ আওয়ামী লীগ সদস্য বা সমর্থক। এদিকে মুজিবের নীতির প্রতিবাদে ও বামপন্থী সমাজতান্ত্রিক মতাদর্শের বিরুদ্ধে 1978 সালে জিয়াউর রহমান তৈরি করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। লক্ষ্য জাতীয় আদর্শ, বকলমের দক্ষিণপন্থী রক্ষণশীলতা, তাদের সঙ্গে হাত মেলায় জামাত। বস্তুত আজকের বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে, কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটা এবার নাতি থেকে নাতনি অবধি বিস্তৃত করায় বিএনপি সহ বিরোধীদের অভিযোগ, এতে অন্যায়ভাবে সরকারি চাকরিতে সুবিধা করে দেওয়া হচ্ছে লীগ সমর্থকদের। পাশাপাশি দেশে মোট 56% চাকরি সংরক্ষিত, সাধারণ চাকরি প্রার্থীদের জন্য খোলা কেবল 44%। তাহলে চাকরির বেশিরভাগ অংশ থেকেই বঞ্চিত হয়ে যাচ্ছেন বাংলাদেশের মেধাবীরা। সরকারি চাকরি সকলের কাছে মহার্ঘ বস্তু হয়ে দাঁড়ায়। প্রতি বছর সরকারি চাকরির জন্য লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন। এই মুক্তিযোদ্ধা কোটার ফলে চরম ক্ষোভ দেখা দেয় ছাত্রছাত্রীদের মধ্যে। 2018 সালে এই কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনীতি। দফায় দফায় সংঘর্ষ হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যার ফলে চাপে পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে কোটা ব্যবস্থা তুলে নেবে সেদেশের সরকার। কিন্তু মুক্তিযোদ্ধাদের একাংশের সন্তানেরা 2021 সালে এর প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন এবং হাইকোর্টের রায় দেয় যে কোটা ব্যবস্থা তুলে নেওয়া সম্পূর্ণ বেআইনি। প্রশ্ন উঠেছে, স্বাধীনতার পরে এত বছর হয়ে গেল, এখনো কি মুক্তিযোদ্ধারা অনগ্রসর? একজন যদি সংরক্ষণের সুবিধা পান, তার পরিবার কি তাহলে আর সারা জীবন পিছিয়ে থাকেন? বাংলাদেশের সংবিধানে সমাজের অনগ্রসর শ্রেণীকে সুবিধা দেওয়ার কথা রয়েছে নারীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, কিন্তু মুক্তিযোদ্ধাদের কথা আলাদা করে কিছু লেখা নেই। এই নানাবিধ সংরক্ষণের বেড়াজালে অতিষ্ঠ হয়ে ছাত্রছাত্রীরা এক বৃহত্তর রক্তক্ষয়ী সংঘর্ষে নেমে পড়ে। বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করেও এই আন্দোলন থামাতে পারেনি। অবশেষে কোটা পুনর্বহালের হাইকোর্টের আদেশ বাতিল করে সে দেশের শীর্ষ আদালত জানালো যে এখন থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে, বাকি 7%-এর মধ্যে 5% থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য, 1% থাকবে পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য, আর 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসেবে থাকবে। কিন্তু এরই মধ্যে ঝরে গেল অনেক তাজা প্রাণ। বাংলাদেশের এই কোটা আন্দোলনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা আন্দোলনে নেমেছেন, যেমন সৌদি আরব, লন্ডন, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি জায়গার প্রবাসী বাংলাদেশিরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।